দর্শক, গত 5ই আগস্ট সোমবার শেখ হাসিনা যখন পালিয়ে যান, সেটা ছিল আমাদের কাছে ঈদের দিন। মানে ঈদের দিন কি মজা হয়, তার চেয়ে বেশি মজা হয়েছে ওই দিন। এবং আজকে আমাদের আরেকটা ঈদের দিন, সেটা হচ্ছে যে কুখ্যাত বিচারপতি সেই কালো মানিক এই গোপনে ভারতীয় মানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের সময় তিনি বিজিবির হাতে ধরা পড়েছেন। তার পরনে জিন্সের প্যান্ট, গায়ে তার ওই যে জামা, এবং সে তো কালো মানিক, কিন্তু তার চেহারাটা অনেকটা ফর্সা দেখা গিয়েছে। মনে হয় যে এই 14-15 দিন কোনো বন্ধ ঘরের ভিতরে ঘুমিয়েছিলেন, এই কারণে তার চেহারাটা একটু ফর্সা হয়ে গিয়েছে। এবং এগুলো দেখে আমার ওই গানটাকে ইচ্ছে করে, বিচারপতি তোমার বিচার করবে কারা, আজ জেগেছে সেই জনতা। একটু যদি আমরা দেখি আসলে যে কি বলতেছে সেই বিচারপতি কালো মানিক। নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের কয়েকদিন আগে উপস্থাপনা করছো চ্যানেল আইতে। মানিক কে? চ্যানেল আইতে। হ্যাঁ হ্যাঁ, সেই মানিক বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে যাচ্ছে দীপ্তি চৌধুরী, ওটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে, কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর কটা ই কার্ড, ডেবিট কার্ড আর কার্ড। আমার ভিডিও করতেছে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত বাংলাগুলা। হ্যাঁ 40,000। 40 টাকা আজকে আজকে। হ্যাঁ আজকে যেটা। কয় টাকা ছিল? দেখেনি এই বেতন হয়, ওই দেখেন 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 মতো। 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে নৌকা। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে কালো মানিকের অবস্থা। কালো মানিক বিচারপতি থেকে অবসর নেওয়ার পরে তারকে গানম্যান দেওয়া হতো তার নিরাপত্তার জন্য। এই বিগত সরকার বিচারপতি মানিকের জন্য 2জন গানম্যান নিয়োগ দিয়েছিল। এই বিচারপতি মানিক অবসর নেওয়ার পরও শেখ হাসিনা তার নিরাপত্তার জন্য 2জন গানম্যান নিয়োগ দিয়েছিল। এবং এই যুদ্ধাপরাধের বিচারের সময় তিনিও হচ্ছেন একজন, যিনি কিনা এই যুদ্ধাপরাধের বিচারকে প্রভাবিত করে তিনিও সেই জামাত ইসলামের নির্দোষ মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তো সেই বিচারপতি উপরলত একজন আছে, তাই না? আজকে দেখেন সেই বিচারপতি যিনি কিনা গাড়ি ছাড়া চলতেন না, যিনি একজন ট্রাফিক পুলিশ তাকে সেলুট দেয়নি বলে তাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন ঘন্টার পর ঘন্টা, তিনি একদম গাড়ি থেকে নেমে স্ট্রেট তার বিচার করেছেন। এরকম আরো অনেক ঘটনা আছে। এরকম পুলিশের ওসি এসপি এরকম আছে, অনেককে তিনি কান ধরে দাঁড়ে করে রাখতেন ঘন্টার পর ঘন্টা। তিনি রাস্তা ঘাটে সর্বত্র তার বিচারিক ক্ষমতাটা প্রয়োগ করতেন। সেই বিচারপতি আমরা দেখেছি যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা থেকে প্রত্যেকটা টেলিভিশনে লিস্ট ধরিয়ে দেওয়া হতো যে বিচারপতি মানিককে নিতেই হবে, কারণ আওয়ামী লীগ মনে করতো যে এই বিচারপতি মানিকই তাদের লোক, এই বিচারপতি মানিকই তাদের বয়ানগুলো ঠিক মতো জনগণের সামনে তুলে ধরতে পারে। কিন্তু এই গোয়েন্দা সংস্থা বুঝতে ব্যর্থ হয়েছে যে বিচারপতি মানিক এমন একজন ঘৃণিত লোক যে তিনি সত্য কথাও বললে জনগণ মনে করবে ওটা সত্য নয়। সেই একটা লোক ছিল আওয়ামী লীগের সাইনবোর্ড, আওয়ামী লীগের ফেস, এই বিচারপতি মানিক, যাকে বাংলার 99% মানুষ ঘৃণা করে। সেই বিচারপতি মানিক আমরা দেখেছি যে টকশোতে মাসুদ কামালের সঙ্গে যখন মাসুদ কামাল তাকে বিচারপতি বললো না, সে রাগ হয়ে গেল। সে বললো আমি বিচারপতি, আমাকে বিচারপতি বলতো। মাসুদ কামাল বললো যে আপনি সাবেক বিচারপতি, আমি আপনাকে বিচারপতি বলতে বাধ্য নই। আমি যদি সম্মানের সহিত বলি যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাহলে সমস্যা কি? সে বলে যে না, আপনি আমাকে বিচারপতি বলবেন। এবং আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে সে কথা বলতো। ড্যাগের নামে তার, লন্ডনের ড্যাগের নামে তার কয়েকটা বাড়ি আছে, এবং সেই বাড়িগুলো তিনি অবৈধভাবে ও সম্পত্তি অর্জন করেছেন বলে অনেকের অভিযোগ যে তিনি বাংলাদেশ থেকে টাকা পাচার করে এনে তিনি এই বাড়ি করেছেন। এবং তিনি যে যুক্তরাজ্যের নাগরিক, তিনি সেই পরিচয় গোপন রেখে তিনি এই বাংলাদেশের আপিলের ডিভিশন পর্যন্ত পৌঁছে গিয়েছেন শুধু শেখ হাসিনার বদনতায়। এবং আপিলের ডিভিশনের বিচারপতি এর মতো একটা লোক, একটা স্যাডিস্ট লোক, একটা মানে মেন্টাল প্রকৃতির লোক, সে আপিলের ডিভিশনের বিচারপতি হয়েছে, এটা ভাবতেও আমাদের কষ্ট লাগে। এই লোক তো তাহলে প্রধান বিচারপতি হতে পারতো, তাই না? এই লোক তো তাহলে প্রধান বিচারপতি হতে পারতো, যে লোক যেহেতু আপিলের ডিভিশনে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই শেখ হাসিনা তার পারপাস সাফ করার জন্য এরকম একটা স্যাডিস্ট
এমনকি তোফায়েল আহমেদও বলেছে সংসদে দাঁড়িয়ে যে বিচারপতি মানিক স্যাডিস্ট। এরকম একটা স্যাডিস্ট লোককে শেখ হাসিনা প্রধান আপিলের ডিভিশনের বিচারপতি বানিয়েছিল পারপাস সার্ভ করার জন্য। এবং এই বিচারপতি মানিকই কিন্তু সুরেন্দ্র কুমার সিনহা যে প্রধান বিচারপতি, তাকে যে ডিসমিস করা বা তার বিরুদ্ধে অন্যান্য আপিলের ডিভিশন বিচারকদের বিদ্রোহ করা, তারা বলা যে আমরা এই সুরেন্দ্র কুমার সিনহার অধীনে কাজ করব না, এগুলোর সম্পূর্ণ এই যত ষড়যন্ত্র তার কিন্তু অন্যতম হোতা এই মানিক। এবং সর্বশেষ আমরা দেখেছি যখন একটা টকশো চলে এবং ওই যে আবু সাইদ মারা যায়, তারপর আন্দোলন চলতেছে, সেই সময় একটা টকশো চলে তৃতীয় মাত্রা চ্যানেলে, তৃতীয় মাত্রা, সেখানে গোলাম মাওলা রনির সঙ্গে একটা টকশো, সেখানে তিনি উপস্থাপিকার সঙ্গে যেভাবে তিনি খারাপ ব্যবহার করলেন, উপস্থাপিকা বললেন যে আবু সাইদ নিরস্ত্র ছিল, তিনি বলেছেন যা আবু সাইদের হাতে লাঠি ছিল, লাঠি আমি দেখেছি, এবং তিনি উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বললেন। এবং এই বিচারপতি মানিক কথায় কথায় যার সঙ্গে মতের মিল হতো না তাকেই বলতেন রাজাকারের বাচ্চা, মানে রাজাকারের বাচ্চা, এটা ছিল তার কমন ডায়লগ, কমন গালিগালাজ। এবং তিনি সব জায়গায় অত্যন্ত দাম্ভিক ছিলেন এবং দম্ভ করে বেড়াতেন। সেই বিচারপতি মানিক আজকে তার করুণ পরিণতি, জিন্সের প্যান্ট পরে লুকিয়ে থেকে তিনি বর্ডারও পার হতে পারলেন না। যে বিচারপতি 15টা বছর ধরে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন, আওয়ামী লীগের জন্য বহু মানুষকে ফাঁসি দিয়েছেন, আওয়ামী লীগের জন্য বহু মানুষকে কষ্ট দিয়েছেন, আজকে সেই আওয়ামী লীগ আপনাকে সেভ করতে পারেনি। আপনার নেত্রী আপনাকে রেখেই চলে গিয়েছে ভারতে। যেহেতু আপনার নেত্রী ভারতে চলে গিয়েছে, আপনিও চেয়েছিলেন যে ভারতে গিয়ে নেত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু তার আগে আপনি কট হয়ে গেলেন এবং এই কলা পাতার উপরে গভীর জঙ্গলে আপনি শুয়ে থাকলেন। এবং আপনাদের মতো লোকের এরকমই হওয়া উচিত। উপরওয়ালা একজন আছে। এবং এই বিচারপতি মানিক, আমি যদি বলি, আমার এইমাত্র মনে পড়লো, তিনি একটা গণকমিশন গঠন করেছেন। গণকমিশন গঠন করে কোন মাদ্রাসায় সমস্যা আছে, কোন মাদ্রাসায় দুর্নীতি হয়, কোন মাদ্রাসায় নিবন্ধন নাই, কোন মাদ্রাসায় সরকার বিরোধী কথা বলা হয়, কোন মাদ্রাসায় বিভিন্ন জিনিস শেখানো হয়, জঙ্গিবাদ শেখানো, এগুলো করে করে তিনি 1200 মাদ্রাসার একটা লিস্ট করেছিলেন। এটার জন্য তিনি গণকমিশন গঠন করেছেন এবং সেই গণকমিশনের তিনি ছিলেন সভাপতি। এবং এগুলো করে করে তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের মুসল্লিরা তারা রেগে যাবে, তারা প্রতিবাদ করবে, তারা ভাঙচুর করবে, সেই সুযোগে উনি বলবেন যে এই মুসলমানরা সন্ত্রাসী। তো এই গণকমিশনের চেয়ারম্যান ছিলেন এই শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং যিনি আগাগোড়া ছিলেন একজন ইসলাম বিদ্বেষী। সেই লোক ধরা পড়েছে। উপরওয়ালার কাছে অনেক কৃতজ্ঞ যে উপরওয়ালা যুগে যুগে এই ধরনের মানুষগুলোকে এভাবে শিক্ষা দেয়। শুধু ধরাই পড়েনি, যে কিরকম অপমান, কিরকম অপমান যে একজন লোক, একজন শিক্ষিত মানুষ, একজন আপিলের ডিভিশনের বিচারপতি, সে বাগানে লুকিয়ে থাকে ধরা পড়ার ভয়ে। তার মানে সে যে কত অন্যায় করেছে এগুলো সে কিন্তু ভালো করেই জানে। সে বাগানে কলা পাতা বিছিয়ে শুয়ে থাকে। কি করুণ পরিণতি! আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ করি না, কিন্তু আল্লাহ ঠিকই জানান দেয় বারে বারে যে তোমরা আমাকে ডাকো আর না ডাকো, আমি কিন্তু আসি এবং আমি সব দেখতেছি, এবং আমি আমার সময় মতো এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেই। আজকে বিচারপতি মানিকের আজকে 15 বছর পরে শেখ হাসিনার লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া, 15 বছর পরে এই দীপু মনি, তারপরে আসাদুজ্জামান কামাল, এদের অবস্থা, ওবায়দুল কাদেরের অবস্থা, এই 15 বছর পরে এই বিচারপতি মানিকের অবস্থা, এগুলো দেখেও কি আমরা শিক্ষা গ্রহণ করবো না? আমরা কি বলবো না যে আমাদের সৎ পথে থাকতে হবে? যদি আমরা সৎ না থাকি তাহলে আমাদের অবস্থা বিচারপতি মানিকের হবে। আমরা কি মনে করবো না যে আল্লাহ পাক একজন আছেন, তিনি সব দেখছেন এবং সবকিছুর বিচার হবে? অবশ্যই আমরা এগুলো মনে করবো এবং আমরা এদের পরিণতি দেখে আমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করব, করে নিজেদেরকে শুধরে নেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মধ্যরাতে আপনাদের বিরক্ত করছি যে কারণে, আশা করি কারণটা শুনলে আপনারা হয়তো অতটা বিরক্ত নাও হতে পারেন। সেটা হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় তাকে বিজেপির লোকজন আটক করে। তাকে আটক করা হয়েছে কানাইঘাট, সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে আটক করা হয়। এবং এ সংক্রান্ত দু একটা ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। একটা ভিডিওতে দেখেছি উনি একটা কলার পাতা বিছিয়ে তার মধ্যে শুয়ে আছেন। এই ডিটেল খবর এখন পাওয়া যায়নি, হয়তো পাওয়া যাবে। নাটক করতে ওস্তাদ এই মানিক সাহেব, পলানোর সময়ও নাটক করেছেন। ভাবুন, আপনি কলার পাতা বিছিয়ে তার উপরে শুয়ে আছেন, জাস্ট এই ধরনের একটা ভিডিও দেখলাম। এবং তখনও তার কথার দাপট কিন্তু কমেনি। যারা তাদের ধরতে গিয়ে তাদের সঙ্গে নানা রকম কথাবার্তা বলেছেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আপনারা নিশ্চয়ই চেনেন। উনি হলেন সেই ভুয়া মুক্তিযোদ্ধা যিনি একদিনের জন্য রণাঙ্গনে যাননি,
ভারতেও যাননি যুদ্ধের সময়, পুরো সময়টা উনি ইংল্যান্ডে ছিলেন। সেখানে কি করেছেন না, উনি নাকি কবে পাকিস্তান দূতাবাসের সামনে অবস্থান ধর্মঘট করেছিলেন, এই কারণে উনি মুক্তিযোদ্ধা, এবং দেশে এসে উনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিন্তু ঠিকই বাগিয়ে নিয়েছেন। উনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি, মানে দেশের সর্বোচ্চ যে বিচারালয় তার বিচারপতি ছিলেন। শোনা যায় উনি নাকি প্রধান বিচারপতি হওয়ার খায়েশও তার ছিল, এবং তৎকালীন সরকার তাকে না বানিয়ে এসকে সিনহাকে প্রধান বিচারপতি বানানোর কারণে উনি নাকি সবসময় সিনহার বিরুদ্ধে লেগেছিলেন। এবং এই বিচারপতি মানিককে আপনারা দেখেছেন যে উনি কিভাবে বিভিন্ন টক শোতে, বিভিন্ন সভায়, সেমিনারে, মানে একজন বয়স্ক লোক, একজন বিচারপতির কথা বাদই দিলাম, একটা বয়স্ক লোক কিভাবে এত অভদ্র আচরণ করতে পারেন তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছিল এই বিচারপতি মানিক। উনি যে প্রতি টক শোতে যে তার সহবক্তা যারা ছিল তাদেরকে অপমান করার চেষ্টা করতেন, এবং সর্বশেষ আমরা দেখেছি যে চ্যানেল আইতেও উনি উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা টাচ্চা বলে গালাগালি করেছেন। এবং ওনার একটা কমনই ছিল, যাকে ওনার অপছন্দ হতো তাকেই উনি রাজাকারের বাচ্চা বলতেন। এবং মানে আমার দুর্ভাগ্য হলো ব্যক্তিগতভাবে উনি একবার আমার সঙ্গেও টক শোতে সেই একই আচরণ করেছিলেন। আমার অপরাধ ছিল আমি ওনার নামের আগে বিচারপতি কথাটা বলিনি, এবং উনি নানাভাবে আমাকে প্রেশার দিয়েছিলেন যেন আমি তাকে বিচারপতি নামটা বলি। এবং শেষ পর্যন্ত আমি বিরক্ত হয়েছিলাম, ভাই আপনি তো বিচারপতি নন, তখন আপনি অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি, তাকে বিচারপতি বলবো কেন? শেষ পর্যন্ত আমি বলিনি, এবং আমি বলেছিলাম আপনার নাম আমি মনেই রাখতে পারি না, এবং তাকে আমি সহ-আলোচক বলে মানে সম্বোধন করেছিলাম। সেটা কি নিয়েছিল, উনি এবং আরো কয়েকজন লোক, ওনার খুব ঘনিষ্ঠ লোক, এরা মিলে একটা 2200 পৃষ্ঠার বই বানিয়েছিলেন। সেই বইয়ে উনি সারা দেশের জঙ্গি মদতদাতা কারা তাদের একটা তালিকা করেছিলেন, এবং ওই তালিকায় দেশের আলেম ওলামা যারা ছিলেন, বিভিন্ন মসজিদের মাদ্রাসা যারা নাকি অধ্যক্ষ অথবা ইমাম ছিলেন, তাদের নাম ওনারা লিপিবদ্ধ করেছিলেন। আমি প্রশ্ন করেছিলাম এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? আমি প্রশ্ন করেছিলাম যে এদের বিরুদ্ধে অভিযোগ আপনি করতে পারেন, কিন্তু এই অভিযোগটা যে আপনি পুস্তকে আকারে লিপিবদ্ধ করলেন, তাদের যে মানহানি করলেন, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন তারা এই কাজটা করেছে? এটা নিয়ে তার সঙ্গে আমার বিরোধ তৈরি হয়েছিল। শামসুদ্দিন আহমেদ মানিক সর্বশেষ যে ঘটনাটা ঘটেছিল, উনি এই যে আন্দোলনটা হলো ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে উনি একটা টক শোতে যাচ্ছিলেন, যাওয়ার সময় সেখানে আন্দোলনের কারণে উনি গাড়ি করে যেতে পারেননি, হেঁটে গিয়েছেন, এবং সেটা শুধু বলেছেন ওখানে এই রাজাকারের বাচ্চারা রাস্তা দখল করে আছে, এই জন্য আমার আসতে দেরি হলো। এগুলো যাক, এগুলো বলে শেষ করা যাবে না। ওনাকে নিয়ে আমি আরও একটা ভিডিও এর আগে করেছি, সেই ভিডিওটা আমার ধারণা আপনারা দেখেছেন, যদি না দেখে দেখেন দেখে নেবেন একবার। কিন্তু প্রশ্নটা হলো কি, এখানে কি আমরা আসলে এর মাধ্যমে কি দেখলাম? দেখলাম যে অশ্লীলতা, অভদ্রতা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করার পরিণাম আসলে ভালো হয় না। বিভিন্ন টক শোতে আমি ওনাকে দেখেছি, বিভিন্ন সময় কথায় কথায় উনি জিয়াউর রহমানকে নিয়ে গালাগালি করতেন, এবং তিনি বলতেন জিয়াউর রহমান নাকি রাজাকার ছিলেন, এবং জিয়াউর রহমান সম্পর্কে অশ্রাব্য কথাবার্তা উনি বলতেন। একজন লোক যে নিজে ভুয়া মুক্তিযোদ্ধা, সে একজন সেক্টর কমান্ডার সম্পর্কে এ ধরনের কথা বলতেন, এবং এটা বলে তৎকালীন সরকার, শেখ হাসিনার যে সরকার, তাদের কাছ থেকে বেশ বাহবা পেয়েছেন, এবং নানা রকমভাবে তাদের কাছে পুরস্কৃত হয়েছেন, নানা রকম বিভিন্ন কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং উনি সুবিধা লাভ করেছেন। এভাবে সুবিধা পেতে পেতে একটা লোক এতটুকু বলতে পেরেছিল। তাকে অনেকদিন ধরে বলা হচ্ছিল কেন তাকে ধরা হচ্ছে না, কেন তাকে বিচারের আওতায় আনা হচ্ছে না। তার বিরুদ্ধে কিন্তু এর মধ্যে একটা মামলাও হয়েছে। উনি যে এই যে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, এই অভিযোগেই তার বিরুদ্ধে মামলা করেছে গত বৃহস্পতিবার, মানে গতকালকে 22শে আগস্ট তার বিরুদ্ধে মামলা করেছে। এবং এই মামলা করার পর এই মামলার ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়েছে পিআইবি, মানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে এই মামলাটা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে আরও কয়েকজন আসামি আছেন, এর হলো হাসানুল হক ইনু, জাসদ সভাপতি, এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, এবং তার সঙ্গে মানিক সাহেব, তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং আমি মনে করি এই মামলাটা খুবই যথাযথ মামলা হয়েছে, কারণ মানুষকে, একজন মানে স্বাধীনতা যুদ্ধের একজন নায়ককে, মহানায়ককে আপনি যদি অবমূল্যায়ন করেন, তাকে যদি ক্রমাগত পাকিস্তানের চর বলেন, রাজাকার বলেন,
এইভাবে বলে যদি অবমূল্যায়ন করার চেষ্টা করেন, এটা মহা অন্যায়। এই অন্যায়ের শাস্তি হওয়া প্রয়োজন। তা না হলে হবে কি, ইতিহাস বিকৃতির যে ধারা তারা তৈরি করছেন, এই ধারা কিন্তু চলতে থাকবে। আমরা মনে করি আমাদের স্বাধীনতা যুদ্ধ মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে যার যা ভূমিকা ইতিহাস যা নির্ধারণ করে দিয়েছে, তাকে সেই ভূমিকায় তাকে রাখতে হবে এবং সেভাবেই তাকে সম্মান জানাতে হবে। সেই কাজটা এরা, এই শামসুদ্দিন চৌধুরী মানিক, হাসানুল হক ইনু, এরা এই কাজটা সুকৌশলে করার চেষ্টা করেছিলেন। যারা এই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে তারা নানাভাবে পাকিস্তানের চর অথবা দালাল অথবা রাজাকার এই সমস্ত বিশেষণে আখ্যায়িত করতেন। আমি আশা করব শামসুদ্দিন চৌধুরী মানিকের সকল অপরাধের বিচার হোক, এবং এই বিচারটা এমনভাবে হোক যেন সেটা একটা দৃষ্টান্ত তৈরি করে, সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে অভদ্রতারও শাস্তি আছে, মানুষের বিরুদ্ধে কুৎসা রটনারও একটা শাস্তি আছে, এবং সোসাইটিতে অস্থিরতা তৈরি করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা যদি কেউ করে তার জন্য এ ধরনের শাস্তি নির্ধারিত আছে। কেবল গ্রেপ্তার কিন্তু কোনো শাস্তি নয়, গ্রেপ্তারও অবশ্যই একটা শাস্তির আওতায় আনা, কিন্তু গ্রেপ্তারের পর তার বিচারটাও একটা শাস্তি। সত্যি কথা বলতে কি, এই যে আমি দেখলাম যে কলার পাতা বিছিয়ে উনি শুয়ে আছেন, ওনার মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়ে গেছে, হাতে দেখলাম দড়ি দিয়ে বেঁধে রেখেছে, বেশ কয়েকটা ছবি আমরা দেখতে পেলাম, আপনাদের ছবিগুলো দেখালাম, আপনারা দেখেছেন। আমার মনে হয়েছে এগুলো দেখে বয়স্ক একজন লোক, আপনারা হয়তো একটু মায়া লাগতে পারতো, কিন্তু আমার মায়া লাগেনি আসলে।